থ্যাংক ইউ মিস্টার ঢ্যাঁড়স। আপনার জন্য আমি আজ হাইয়েস্ট মার্কস পেয়েছি। জানেন কি বলে যে এখন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবো মিস্টার ঢ্যাঁড়স? আপনি অ্যাসাইনমেন্টগুলো না করে দিলে কি যে হতো আমার। অনেকগুলো থ্যাংক ইউ। হ্যাঁ। নাহিদের গোলগাল চোখ দুটো ঠিকরে আসার দশা হলো। নিজেকে ধাতস্থ করলো সময় নিয়ে, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে। মুখে হাসি নেই। নুহা ভ্রু বাঁকালো, কণ্ঠ সন্দিহান। কিছু হয়েছে আপনার? পরপরই খেয়াল হলো ওর হাতের দিকে। টসটসে মিষ্টি দেখে বলল, মিষ্টি কেন? নাহিদ শিশুর মতো ঠোঁট উল্টে পাল্টে বলল, আমার চাকরি হয়েছে, নিন। নুহার হাতটা নিয়ে সেখানে বাটি ধরিয়ে দেয় সে। মেয়েটা হতভম্ব হয়ে বলল, এমন খুশির খবর কেউ এইভাবে দেয় বাপের জন্মে দেখিনি। আপনি আসলে কি দিয়ে তৈরি বলুন তো? নাহিদের কিছু এলো গেল না, নিজের মতো মুখ ভার করে বলল, আমার মনটা ভালো নেই। আমার বন্ধু এখনো বাড়ি ফেরেনি, চিন্তায় আছি। নুহা সাবলীল। চিন্তার কি আছে? আপনার বন্ধু কি ছোট বাবু? হয়তো গিয়েছে কোনো কাজে, ফোন করলেই তো পারেন। নাহিদ একেবারে রুষ্ট চোখে চাইল। আপনার কি মনে হয় আমি ফোন করিনি? সবসময় এত বেশি কথা বলেন কেন? নরম ছেলের হঠাৎ চেতে যাওয়ায় দমে গেল নুহা। হাত তুলে বলল, আচ্ছা কাম ডাউন। অল্পতে এত রেগে যাওয়ার কি আছে? সবসময় মাথা ঠান্ডা রাখবেন আমার মতো, বুঝলেন? নাহিদ আশ্চর্য বনে গেল। আপনার মাথা ঠান্ডা? ঠান্ডাই তো, শুধু মাঝে মধ্যে একটু একটু রেগে যায়। নাহিদ দীর্ঘশ্বাস ফেলল। বুঝলো এই মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তার দুঃখ বুঝবে না। বলল মুখ কালো করে, আচ্ছা, আপনি যা বলেছেন সেটাই ঠিক। তাহলে এখন আলোচনা এখানেই থামিয়ে দেই। নুহা বেগ নিয়ে বলল, থামাবো কি? আমি তো ভাবলাম আজকে আপনাকে আমার হাতে বানানো এক কাপ চা খাওয়াবো। এটা আমার অ্যাসাইনমেন্ট করে দেওয়ার আপনার জন্য একটা ট্রিট। তাছাড়া ওই দিন কি দারুণভাবে আপনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন। আজ আমি আপনাকে দেখাতে চাই আমার হাতের চাও ফেলে দেওয়ার মতো হয় না। নাহিদ খুশি হতে পারল না, ক্লান্ত কণ্ঠে বলল, পরে একদিন খাবো মিস নুহা। আসলে আমি একে তীব্রকে নিয়ে চিন্তায় আছি। আবার আমার একটা কাজও বাকি। নুহা বলল, আপনার চিন্তা চা খেলেই দূর হয়ে যেত ঢ্যাঁড়স। প্লিজ না করবেন না, না হলে আমার খারাপ লাগবে। আপনি আসলে বুঝতে পারছেন না। আচ্ছা ভেঙেই বলি, আমি কিছু জ্যান্ত ছোট কই মাছ কিনে এনেছি, বুঝেছেন? কিন্তু কিভাবে কি কাটবো কিছু বুঝতে পারছি না। কোনো রকম কড়াইয়ে ঢেকে রেখে এসেছি। এত লাফাচ্ছে ওগুলো। তীব্র আসার আগে না কাটলে রাগে আমাকে জ্বালিয়েই দেবে। তার সংকীর্ণ মুখখানা আর দুঃখে উতলে আসা কণ্ঠ শুনে নুহার সমব্যথিত হওয়ার কথা ছিল। এরকমই ভেবেছিল নাহিদ। অথচ মেয়েটা কেমন কর্কশ্বরে বলল, কাটতে যখন পারেন না কিনতে গেলেন কেন? আমি তো শুনেছি আপনারা রান্নাও ঠিকঠাক জানেন না। একটা পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলা লোকজন যদি কই মাছ কিনে আনে, তাকে শুধু জ্বালিয়ে কেন, পুড়িয়েও ভ্রম করা উচিত। নাহিদ হতবুদ্ধি হয়, তাজ্জব বনে চেয়ে থাকে। এটা মেয়ে না আর কিছু। নুহা কিছুক্ষণ ভাবলো, সমান চিন্তিত হয়ে বলল, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনার বিপদেও আমার পাশে থাকা উচিত। কিন্তু আমি তো শুধু ইলিশ মাছ কাটতে পারি। ওই স্যাঁতস্যাঁতে কই মাছ দেখলেই আমার গা গোলায়। সেখানে ধরবো কি করে? প্রথম দুই লাইন শুনে নাহিদের মুখটা উজ্জ্বল হচ্ছিল, শেষ দিকে এসে চিমসে এলো। এবার বলল দুঃখী গলায়, থাক, দরকার নেই। আপনি বলেছেন ওতেই হবে। নুহা চট করে চুটকি বাজালো আঙ্গুলে। উৎফুল্ল চিত্তে বলল, আইডিয়া। পুষ্পিতা তো সব পারে, ওকে ডেকে আনবো। কিছু মনে করবেন না। কি মনে করবে? ও যা পরোপকারী, আমার জায়গায় থাকলে এত কথাও বাড়তো না। আবার ও স্যারের কাজ, এক দৌড়ে আসবে। দাঁড়ান, আমি নিয়ে আসি। নাহিদ মাথা দোলালো। নুহা কয়েক পা এগিয়ে গিয়ে আবারও ফিরে চেয়ে বলল, শুধু কিন্তু কেটে দেওয়া হবে, গতবারের মতো রান্না করবে না, চলবে? নাহিদ আবার মাথা দোলালো। জি, দৌড়বে। নুহা হাসলো। হাতে তার মিষ্টির বাটি। এরপর ঢুকে গেল ঘরে। এপাশে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে নাহিদ। মেয়েটা ঝগড়ুটে হলেও মন ভালো। এরকম একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলে দারুণ হতো। ঘড়ির জলজলে কাটায় 6:30 বাজে। মাগরিবের আজান পড়েছে সবে। মাইক ফোরে সেই মধুর সুর ছুঁয়ে যাচ্ছে গাজীপুরের অলিগলি। পবনে পবনে সৃষ্টিকর্তার জয়ধ্বনি। কেবল পুষ্পিতা নামাজ সেরে উঠতে না উঠতেই হাতখানা ছো মেরে লুফে নিল নুহা। তারপর একটানে থামলো তীব্রদের দরজার সামনে।
চেতন মেয়েটার বৃত্তাকার চোখ কোটো ছাড়ায় না আজ। নুহার হাবভাব আগাগোড়ায় নখদর্পণে কিনা, তবে তীব্রর ঘর দেখে বক্ষস্থলে দ্রিম শব্দ শোনা গেল, সাথে ফিরে এলো অতীতের সমস্ত উচ্চাটন। প্রশ্ন করলো চাপা গলায়, এখানে কেন আনলি? নুহা গলা উঁচিয়ে একবার ভেতরটা দেখে নেয়, পাছে নাহিদ এসে পড়ে। স্বর নামিয়ে বলে, তোর স্যারের কিছু মাছ কাটতে হবে, বুঝলি? আমি তো এইসব দেশি ছোট মাছ ধরতেই পারি না, না হলে আমি কাটতাম। তুই একটু কেটে দিবি, তাহলে ওনাদের উপকার হতো। পুষ্পিতা অবাক হয়ে বলল। তুই আজকাল স্যারের উপকার নিয়েও ভাবিস? নুহা নিবে এলো, আমতা আমতা করে বলল, না, আসলে আম্মু মাঝে মধ্যে বলে না, প্রতিবেশীকে সাহায্য করার কথা, তাই আর কি। পুষ্পিতা দম ফেললো, জিজ্ঞাসা করলো, মাছ কোথায়? রান্নাঘরে আয়। নুহাত হেঁটে গেল সামনে, চোখে মুখে খুশি। পুষ্পিতাটা শুনলে না করবে না, ও আগেই জানতো, চেনে তো মেয়েটাকে। পুষ্পিতা তখন ধীর পায়ে ওর পিছু নিয়েছে, অথচ সুনয়নার চাহনিদয় ঘুরে বেড়ায় আশেপাশে, যে চাহনিতে হন্যে ভাব, কাউকে নিরন্তর খুঁজে চলা। নুহা পেছনে ফিরেও নিয়ের মাঝে, কিন্তু ফটাফট বলে ফেললো, এত খুঁজে লাফ নেই রে গাধি, তো স্যার এখনো বাসে ফিরেনি। পুষ্পিতা অন্যমনস্ক ছিল, হঠাৎ কথায় চমকে উঠলো, একদম মিইয়ে বলল, আমি ওনাকে খুঁজবো কেন? নুহা ফিরে চায়, টেনে টেনে বলে, হ্যাঁ হ্যাঁ, সেই কাকে খুঁজছিস কাকে না খুঁজছিস আমার ঢের জানা আছে। যাকে, চল কাজে লাগি। তুই মাছ কাট আর আমি সবার জন্য কফি বানাই। পুষ্পিতা ঠোঁট টিপে ঘাড় নাড়ল, কিন্তু মনটা ঝুপ করে খারাপ হলো বই কি। স্যার এখনো ফেরেননি? ওর সাথেই তো বাড়ির গেট অব্দি এলেন, তবে কি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন কোথাও? গেলে যে নাহিদ ভাইয়েরও যাওয়ার কথা, কই তিনি তো বাসাতেই আছেন। পরপরই সতর্ক হয় মেয়েটা, স্যার ফিরতে নাই পারেন, কাজে যেতেই পারেন নিজের। ও এত ভাবছে কেন? নুহা চকচকে কফি মেকারটা ধরে ধরে দেখছে, বেশ দামি। এটা গত সপ্তাহে কিনে এনেছিল তীব্র, অনেক রাত অবধি পড়তে হয়, নোটস করতে হয়, সেজন্য জেগে থাকতে কাজে লাগে। নুহা প্রথমে কফি পাউডার ঢাললো ফিল্টারে, এরপর গুনে গুনে 3 কাপ পানি দিল সেথায়। সুইচ টিপে এক পল ঘুরে চাইলো পুষ্পিতার পানে। একটু আগের মাথায় জড়ানো সুতির ওড়নাটা এখন কোমরে পেঁচানোর, মেঝেতে ছোট পলিথিন রেখে তার উপর বটি পেতে বসেছে। অতিরিক্ত ফর্সা হস্ত মুঠোয় কই মাছগুলো চিহ্ন তুলেছে বড্ড। পুষ্পিতার আনমনা মুখখানা নুহা মন দিয়ে দেখল, মেয়েটা যে কি সুন্দর, মাঝে মধ্যে ওরই নজর দিতে ইচ্ছা করে। মৃগনয়নের সাথে পুরন্ত ঠোঁট দুটোতে কি মায়া, কি সম্মোহ। ছেলেরা কি আর এমনি পাগল হয়? নুহায় ছেলে হলে কবে পুষ্পিতাকে ধরে বেঁধে বিয়ে করে ফেলতো। নিজের ভাবনায় নিজেই মজা পেল মেয়েটা, ফিক করে হেসে ফেললো জোরে। পুষ্পিতা আওয়াজ শুনে চোখ তোলে, বুঝতে না পেরে বলে, হাসছিস কেন? নুহা ঠিক উত্তর দিল না, বরং মাথা নাচিয়ে বলল, পুষ্পিতা রে, তুই তো গেলি। ও নাক চোখ গোটায়, নুহার কথা আমলে না নিয়ে মন দেয় কাজে। এমনিতেই কিচ্ছু ভাল লাগছে না, তার উপর ফাজিল মেয়ে আরও মজা নিচ্ছে। পুষ্পিতা বটির গায়ে আশ ছাড়াতে ছাড়াতে উদাস হলো। স্বচ্ছ চোখের পর্দায় ভেসে উঠল গতবারের কথা। সেবার রান্না করার পুরোটা সময় তীব্র দাঁড়িয়েছিল পাশে, আজকে নেই। এই জন্য কি সব ফাঁকা লাগছে ওর? না হলে আসবাব দিয়ে ভর্তি বসত এমন শূন্য ঠেকবে কেন? এই শূন্যতা আসলে কিসের? ঘর বাড়ির না পুষ্পিতার হৃদয়ের? রান্নাঘর থেকে কফির দারুণ সুঘ্রাণ ছুটে আসছে কক্ষে। নাক টেনে লম্বা করে শ্বাস টানল নাহিদ। আহ, কি ঘ্রাণ! ঠিক সেই সময় কাপ হাতে চৌকাঠে এসে দাঁড়ালো নুহা। খোলা দরজার কাঠে দুটো টোকা দিয়ে শুধালো। আসবো? নাহিদ ল্যাপটপ মেলে বসেছিল, আগামীকাল থেকে তার অফিস জয়েনিং। স্ক্রিন অফ করতে করতে বলল, আসুন আসুন। নুহা ভেতরে ঢুকে কাপ বাড়িয়ে বলে, নিন, চা বানাইনি, কফি বানালাম। মেকার, জল আর বিদ্যুৎ আপনাদের, তবে দুধ, চিনি, কফি আমি বাসা থেকে এনেছি। নাহিদ বলল, ছি ছি, আপনি এভাবে হিসেব কেন দিচ্ছেন? আমার আপনার বলে কি কিছু আছে? সবই তো একটা খেলেই হলো। ঠিক সেদিনের মতো আরেকটা কথা আকার ইঙ্গিতে এবার কি বোঝালো আজ? নুহার জিনিস আর ওর জিনিস একই। ছক সাজিয়ে মেয়েটার বুক কাঁপে ফের, কিন্তু আজ এই কাঁপুনি সে গিলে নিতে চায় না, উগরে দিতে অকারণে খ্যাক করে বলে, এই, আপনি সব সময় এইভাবে কথা বলবেন না তো। নাহিদ সবে কাপের কোনায় ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল, চোখ তুলল বিস্মিত বনে। কি বললাম? নুহা জবাব নিয়ে সংশয়ী। এই ছেলেটা কি এসব বুঝে বলে নাকি না বুঝে সে জানে না, তবে এসব কথা শুনলে ওর কিছু একটা হয়, গলা শুকায়, সমান তালে বুক ধুকবুক করে। প্রসঙ্গ এড়ালো ছোট করে, কিছু না। বোকা ছেলেটা কিছু না কেই সত্যি ভেবে বসলো, মাথা দুলিয়ে শুধালো, আপনার বান্ধবীর কি কাটাকাটি চলছে? শেষ, অল্প কিছু বাকি। নাহিদ হা করে বলল, এত ফাস্ট উনি? মাই গড! হবে না, ওর যে কত গুণ
আপনি আমি গুনেও শেষ করতে পারবো না। নুহার কথায় গর্ব। নাহিদ মাথা নাড়ল, ফের বিড়বিড় করলো। গুণ তো আছেই, না হলে আমার বকাটে বন্ধুকে এক তুড়িতে মানুষ বানাতে পারতো। নুহা বলল, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন না। আর আপনি দাঁড়িয়ে কেন, বসুন। ও বসলো নাহিদের মুখোমুখি বিছানার এক কোণে। রাগ ডাকহীন প্রশ্ন ছুড়ল। আপনার বন্ধু মানে তীব্র স্যারের কি কোনো গার্লফ্রেন্ড আছে? প্রশ্নখানার অপ্রত্যাশিত শুনে ভ্রু বাঁকালো নাহিদ। কেন বলুন তো? নুহা মাথা নোয়ালো, নিম্নষ্ট কামড়ে রাখলো শুভ্র দাঁতের ভাঁজে। এসব কথা কি খোলাখুলি আলোচনা করা উচিত হবে যদি হিতে বিপরীত হয়? কিন্তু নুহা একটা ব্যাপারে একেবারে নিশ্চিত এখন, তীব্রর মনে পুষ্পিতার জন্য কিছু একটা আছে, না হলে ওই দিনের পর থেকে পাশের বাড়ির ছেলেগুলোর উৎপাত হুট করে উবে গেছে। ওরা আর জ্বালাচ্ছে না, চেঁচিয়ে উত্তর পাঠাচ্ছে না, আর না যখন তখন ঢিল ছুটছে জানালায়। এর পেছনের হোতা যে তীব্র নয়, এটা স্বয়ং সে মানুষ বললেও নুহা বিশ্বাস করবে না। নাহিদকে চুপ দেখে গুরুতর হলো তীব্র। দেখতে শুনতে তাক লাগানো পুরুষ, আবার মেয়েটাও টিনেজার। কোনোভাবে আবার ক্রাশ টাশ খেলো না তো? এই রে, তাহলে তো খুব ঝামেলা হবে। বিট্টুটা যে পুষ্পিতার প্রতি গলা অবধি ভিজে, এখন শুধু মাথা নুইয়ে ডুব দেওয়া বাকি। এই মেয়েটা এত ভালো, একটু খ্যাপাটে কিন্তু ভালো। এই যে কি যত্ন করে কফি বানিয়েছে, খেতেই তো দারুণ স্বাদ। মেয়েটার মন ভাঙলে নাহিদের খারাপ লাগবে, তার উচিত ওর অনুভূতি বাড়ার আগে সতর্ক করে দেওয়া, যাতে আগেই সাবধান হয়ে আর না এগোয়। জিভে ঠোঁট চুবিয়ে বলল, আসলে মানে ঠিক গার্লফ্রেন্ড নয়, তবে তীব্রর একটা মেয়েকে অনেক পছন্দ। ভালোবাসে মেয়েটাকে, আর তার জন্য সব করতে পারবে। যদি আকাশ থেকে চাঁদের খণ্ড ছিঁড়ে আনা যেত, হয়তো তাও করতো ছেলেটা। নাহিদ ভেবেছিল নুহার মুখ কালো হবে, দুঃখ পাবে, অথচ উল্টো ঘটনা ঘটল। শ্যামরঙা মুখশ্রী ঝলকে উঠল আলোতে, কণ্ঠে উৎকণ্ঠা। কাকে পছন্দ করে? সেই মেয়েটা কে? আমি কি তাকে চিনি? নাহিদের চোখ দুটোতে ড্যাবড্যাবে ভাব তবদা খেয়ে বলল, আপনি কি খুশি হয়েছেন? নুহা অধৈর্য। ওহো, আপনি আমার কথা ছাড়ুন, আগে বলুন মেয়েটা কে, তাকে আমি চিনি কিনা। নাহিদ দিশাহীনভাবে মাথা চুলকালো। এটা যে বিট্টুর লাইফের টপ সিক্রেট, এভাবে কাউকে বলা কি উচিত? তাকে উসকুস করতে দেখে নুহা বুঝে নিল সব, অভয় দিয়ে বলল, দেখুন, আমি কাউকে বলবো না, স্যারকে তো নয়ই, তবে আমার মনে হচ্ছে উনি পুষ্পিতাকে পছন্দ করেন। নাহিদ চমকে থাকায় ঠোঁট ফাঁকা করে বলে, কি করে বুঝলেন? এর মানে আমি ঠিক বলেছি? উচ্ছ্বাসে আনন্দে ফেটে পড়ল নুহা, উঠে দাঁড়িয়ে গেল ফুর্তিতে। চোখে মুখে কি যে উল্লাস! নাহিদ আশ্বস্ত হয়, বুঝতে পারে ওর ভাবনা ভুল। মেয়েটা তাহলে এই বিট্টুর উপর ক্রাশ খায়নি। নিজেও দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আসলে অনেক দিন আগে থেকেই পছন্দ করে। প্লিজ ওনাকে এসব বলবেন না। নুহা হেসেই গেল, মাঝে শ্বাস ফেলল বুক টেনে, কণ্ঠে হুল্লোড়। আমার যে কি খুশি লাগছে আপনাকে বোঝাতে পারবো না। স্যারের সাথে পুষ্পিতাকে যা মানাবে না। নাহিদ নিজেও হাসলো, এবার মাথা ঝুলিয়ে ভাবল, সত্যি দুজন নিখুঁত মানবী যখন পাশাপাশি দাঁড়াবে, কি আশ্চর্য সুন্দর লাগবে না ওদের? নুহা হুট করে হাসি থামালো, কপালে ভাঁজ ফেলে বলল, আচ্ছা, উনি অনেক আগে থেকে পছন্দ করলে বলে দিচ্ছেন না কেন? নাহিদ কাঁদ উচায়। কি জানি, হয়তো মোক্ষম সুযোগের অপেক্ষা করছে, বা হয়তো চাইছে আপনার বন্ধু ওর প্রেমে পড়ুক। ওর মনে কি যে আছে সেসব কি আর আমরা বলতে পারবো? নুহা কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আমরা না হয় ওনার মনের কথা বলতে পারবো না, কিন্তু চাইলে একটা কাজ তো করতেই পারি। কি বলুন তো? মানে দেখুন, আপনি স্যারের বন্ধু আর আমি পুষ্পিতার, আর আমার যা মনে হয় পুষ্পিতাও স্যারকে পছন্দ করে, কিন্তু বুঝতে পারছে না, বা লোকটা সম্পর্কে ওর স্যার বলে সব বুঝেও অস্বীকার করতে চাইছে। তাই যদি আমরা দুজন মিলে প্ল্যান করে ওদের কাছাকাছি আনি এবং সেটা রিপিটেডলি হতে থাকে, ওরা এক না এক সময় মনের কথা তো বলবেই। এতে লাভ কি হবে জানেন? যেটা দেরিতে হতো সেটার সময়সূচি এগিয়ে আসবে। নাহিদ চোখ বড় করল। হ্যাঁ, দারুণ আইডিয়া তো। নুহা হাতটা নিঃসংকোচে সামনে বাড়িয়ে দিল। তাহলে ডিল? নাহিদ হাতে হাত মেলায় হেসে বলে, ডিল। প্রায় 5 মাস পর তালুকদার ভবনে পা রেখেছে তীব্র, আর এতেই আনন্দের বাঁধ ভেঙেছে লুৎফার। ছেলেকে মাথায় রাখবেন, কোথায় বসাবেন, ভদ্রমহিলা দ্বিধাদ্বন্দ্ব লেগে গেছে। তীব্র আশা থেকে এটা সেটা বানাতে হুড়োহুড়ি লাগিয়েছেন তিনি। একবার লাচ্ছি দিচ্ছেন, একবার পাকোড়া বানাচ্ছেন। তীব্র কপাল কুঁচকে মায়ের ছোটাছুটি দেখলো কিছুক্ষণ। গোটা ব্যাপারটাই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা না বললেন, মা অসুস্থ,
কিন্তু দেখে তো মনে হচ্ছে না। হিসেব মেলাতে ব্যর্থ হলেও মায়ের হাসিতে জলজল করা মুখখানা দেখে তীব্রর মন খারাপ হলো। কোমলতার ভেতর হতে ভালোবাসা ছিঁড়ে খুঁড়ে এসে লুটিয়ে পড়ল বাইরে। এই রমণীটি ওকে চোখে হারান দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসেন। আর ও কিনা কতগুলো মাস আসেনি বাড়িতে। তীব্র আধা খাওয়া লাচ্ছির গ্লাস নামিয়ে রাখলো টেবিলে। লুৎফা তখন খাবার বাড়ায় ব্যস্ত, হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে ফুলি। পুরো খাবার টেবিল কানায় কানায় পূর্ণ। কোরমার ঘ্রাণে মম করছে বাড়িঘর। তীব্র এসে পাশে দাঁড়ায় মায়ের। মনের দ্বিধা মুখাবয় স্পষ্ট, কিছু বলতে চাইছে সে। লুৎফা ঘাড় বাঁকাতেই অপ্রতিভ হয়ে নরম চাহনি নামিয়ে নিল নিচে। উনি বললেন, কি রে, খিদে পেয়েছে বুঝি? এই তো হয়ে গেছে, আর একটু বাকি। বলতে বলতে ফের কাজে মন দিলেন লুৎফা। উপুর হওয়া গ্লাসগুলো একে একে সোজা করে দাঁড় করালেন। তীব্র হুট করে ব্যস্ত হাতটা মুঠোয় ধরল মায়ের। লুৎফা চমকান, ফিরে চান চকিতে। তীব্রর হাত দুটো অতিমাত্রায় খসখসে তালুতে বিন্দুমাত্র নম্রতা নেই। সেথায় মায়ের প্রৌঢ় হাতটা বড় যত্নে আগলে ধরল সে। দোনমনো করে ভীষণ আস্তে বলল, আই মিস ইউ মা। জান প্রাণ শুকিয়ে দেওয়া কড়া রোদে হঠাৎ কালবৈশাখী ধেয়ে এলো। যেমন চমকে উঠে মানুষ, ঠিক তেমন ভাবেই থমকে থাকে বিস্ময়ে। লুৎফাও থেমে রইল তেমন। সুশ্রী নারীটির পুরো ওষ্ঠযুগল সরে গেল দুদিক। ছেলে মিস করেছে এতদিন, যে কোনো মায়ের কাছে এ বড় সহজ স্বীকারোক্তি। অথচ লুৎফার মস্তিষ্ক অনেকক্ষণ তা মেনে নিতে পারল না। পারবে কি করে? কোনোদিন কি এইভাবে বলেছে তীব্র? কখনো নিজে যেচে এসে কাছে বসেছে দুদণ্ড? কবে যে চোখের পলকে ছেলেটা বড় হয়ে গেল, আর কবে আস্তে আস্তে দূরত্ব বাড়ালো টেরও পাননি। কবে যে চোখের পলকে ছেলেটা বড় হয়ে গেল, আর কবে আস্তে আস্তে দূরত্বটা বাড়লো টেরও পাননি। এ তো কিছুদিন আগের কথা। যেবার ওর ঘরে যেচে পড়ে জিজ্ঞাসা করলেন লুৎফা, তুই আমাকে ভালোবাসিস না বিট্টু? কি তেরা উত্তর দিয়েছিল সে লুৎফার এখনো পরিষ্কার মনে আছে। সেই ছেলে আজ আবেগে হোক কিংবা আশ্চর্যে লুৎফার চোখের কোণে জল ছুটে এলো সবেগে। পুরু ঠোঁট চেপে ধরলেন একে অন্যের গায়ে, যেন নরম ত্বক দুটোতে বনিয়াদ সাজালেন কান্নার জোয়ার ছুটে আসার। তীব্র এত খারাপ লাগলো, প্রশস্ত বুকটা অগাধ মায়ায় কেমন হু হু করে ওঠে। একটু আগের আফসোসটাই বেড়ে বিকট হলো আরো। হাত ছেড়ে মায়ের চোখের জল মুছিয়ে দেয় সে, প্রশ্ন ছড়ে সাবলীল, কাঁদছো কেন? তোমার ছেলে তোমায় মিস করেছে, এটা কি কেঁদে ফেলার মতো কথা? লুৎফা কিছু বলতে চাইছিলেন, হঠাৎ সিঁড়িপথ হতে আওয়াজ এলো, তা এতই যখন মিস করছো মাকে, তখন এভাবে ডেকে আনতে হলো কেন? এ বুঝি তোমার মিস করার নমুনা? চওড়া দেহ নিয়ে ঘুরে চাইল তীব্র। জামশেদ নেমে এলেন নিচে। চোখে মুখে মেঘমন্দ্র ছাপ, যা দিয়ে বোঝাতে চাইছেন তোমার উপর আমি সাংঘাতিক রেগে আছি। তেমনভাবেই টেবিলের কাছে হেঁটে এলেন। খাবারের এত আড়ম্বরপূর্ণ আয়োজন দেখে বললেন, বাহ, ছেলে আসতে না আসতে দেখি বাড়িটা পুরো বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছো। অথচ তোমার এই ছেলে এতদিন পর গাজীপুর ঘাপটি মেরে বসেছিল। ঢাকাতে পা রাখলে তার পা খসে যাবে কিনা। ঘাপটি মেরে বসে থাকতে আর পারলাম কই বলুন? যে হারে কল দিয়ে জ্বালাচ্ছিলেন আপনি, পা খসাতে সেই ঢাকাতেই আসতে হলো। জামশেদ দাঁত কটমট করতে চেয়েও করলেন না আজ। শ্বাস ফেলে রাগটুকু গিলে নিলেন স্বার্থে। ঘাটতেরা ছেলেকে আজ ঘাটানো যাবে না। তাহলে যে জন্যে এভাবে মিথ্যা বলে এনেছেন, জীবনেও করবে না সে। বেঁকে বসবে। তীব্রর বক্র জবাবে এই প্রথমবার হাসলেন জামশেদ। খুব নরম কণ্ঠে বললেন, রেগে যাচ্ছ কেন? বাবা মা এখানে রেখে তুমি একা একা গাজীপুর পড়ে আছো দেখেই না বললাম। আফটার অল চিন্তা হয়তো। বাবা, কোন দিকে সূর্য উঠেছে আজ! হোম মিনিস্টার আজকাল নিজের কাজ ফেলে আমাকে নিয়ে চিন্তাও করে। ইমপ্রেসিভ। জামশেদ ভেতর ভেতর চটে গেলেও বুঝতে দিলেন না। ছেলের পিঠ চাপড়ে বললেন, এসো খেয়ে নাও। বেশি রাত করে খাবার খাওয়া ঠিক নয়। ডিনার টাইম অলওয়েজ 8টার মধ্যে থাকা উচিত। তীব্রর চাহনি তীক্ষ্ণ। বাবার দিকে চেয়ে চেয়ে একবার মায়ের দিকে তাকালো। ভদ্রমহিলার অবস্থা ভালো নয়। একটু আগে ছেলে চমকে দিয়েছেন, এখন আবার স্বামী। একই দিনে দুটো চমক পেয়ে মুখমণ্ডলের নাজেহাল দশা। জামশেদ নিজের জন্য বরাদ্দ থাকা কেদারা টেনে বসলেন। তীব্র বসল। লুৎফা জোর করে মনোযোগ টেনে এনে ফেললেন কাজে। কোনোরকম ধাতস্থ হয়ে প্লেট এগিয়ে দিলেন স্বামীর সামনে। ভাত দিতে গেলে হাত উঁচিয়ে থামালেন জামশেদ। বললেন, আগে ওকে দাও। তীব্র হোঁচট খায়, ডান ভ্রুটা উঁচিয়ে রাখে বিস্ময়ে। কিছু না বলে চুপচাপ হাত দেয় ভাতে। লুৎফারও মাথা চক্কর কাটার দশা। হঠাৎ হলো কি ওনার? শরীর টরীর খারাপ করলো না তো? জামশেদের মাঝে উসখুসে ভাব। কথাটা কি তুলবেন এখন? একবার চোখের কোণা দিয়ে দেখলেন ছেলেকে। তীব্র তখন তৃপ্তি নিয়ে খাচ্ছে। কত মাস পর বাড়ির খাবার, মায়ের রান্না। শেষ এমন চেটেপুটে খেয়েছে পুষ্পিতা যেদিন খিচুড়ি রেঁধে দিয়ে গেল। তাও সেই স্বাদ এক জায়গায়, আর এই স্বাদ আরেক জায়গায়। মায়ের রান্নার সাথে কোনো কিছুর তুলনা চলে? সহসা প্রসঙ্গে গিলে নিলেন তিনি। ছেলের এমন হাত চেটে খাওয়া দেখে মন প্রাণ জুড়িয়ে এলো, যেন তুষ্ট চিত্তে ভাবলেন, খেয়ে নি।
এসব কাজের কথা পরে হবে না হয়। খাওয়া শেষ। জামশেদ আরাম করে সোফায় এসে বসলেন। স্বাস্থ্যবান দেহের পুরো ভর ছেড়ে রাখলেন ফোমে। তীব্র এলো কিছু সময় বাদে। যেমন গতিতে এসে দাঁড়ালো অমন করে বলল, আপনি যে মেসেজে লিখেছিলেন মা অসুস্থ, কই মা তো দেখছি ঠিকঠাকই আছে। জামশেদ তৈরি ছিলেন। ছেলে যে এই প্রশ্ন করবে বহু আগেই জানা। গুছিয়ে রাখা জবাবটাই উগরে দিলেন এবার। আমি তো জানতাম তোমার মা অসুস্থ, চেহারা দেখে তাই মনে হচ্ছিল। এখন তুমি তার আদরের ছেলে, হয়তো বাড়ি ফিরেছো বলে আনন্দ এক লাফাতে সুস্থ হয়ে গেছে। তীব্র বিশ্বাস করেছে কিনা বোঝা গেল না, বরং ছোট ছোট করে একভাবে চেয়ে রইল। জামশেদ অপ্রস্তুত হলেও গলার জোর বাড়িয়ে বললেন, এভাবে তাকানোর কিচ্ছু নেই। মিথ্যে বলে আনিনি তোমাকে, আর মিথ্যে বলবোই বা কেন? তোমাকে এখানে আনিয়ে আমার লাভ কি? তীব্র হেসে পড়ল। মুখোমুখি সোফাটায় বসে পড়ল। ধপ করে বলল, আমি কখন বললাম আপনি আমাকে মিথ্যে বলে এনেছেন? ছেলের হাসির বহর দেখে ভেতরে ভেতরে ভেবাচাকা খেলেন ভদ্রলোক। নির্ঘাত সব বুঝে ফেলেছে। গলা খাকারি দিয়ে প্রসঙ্গ এড়ালেন। তোমার ওখানে রান্না করে কি? কেয়ার করবে, আমি না হলে নাহিদ? দুটো নকশা আঁকা বাটিতে তুলতুলে ডেজার্ট নিয়ে হাজির হয়েছেন লুৎফা। স্বামী ছেলের মাঝামাঝি এসে দাঁড়ালেন কেবল। তীব্রর কথা কানে যাওয়া মাত্রই গতরখানা স্তম্ভ বনে গেল। জামশেদ নিজে বড়সড় ধাক্কা খেয়েছেন, যেন দুজনায় একসাথে আর্তনাদ করে উঠলেন। কি? তীব্র বিব্রত হয়, চোখ তুলে চায় না। লুৎফা হাহুতাশ করে বললেন, তুই রান্না করিস? ওমা, কেন? এইসব কি তোর কাজ নাকি? ওখানে কি রান্নার কোনো লুক পাওয়া যায় না? জানি না, হয়তো যায়। ওসব ঠিক করার সময় কোথায়? জামশেদ বললেন। তাই বলে তোমাকে রান্না করতে হবে কেন? খাবার বাইরে থেকে আনাও, তীব্র আর্মিরা রেস্তোরাঁয় খাও। ভাঙতে ভাঙতে বলল, একজন কলেজ লেকচারারের কি এত হাইফাই লাইফস্টাইল মানায় মন্ত্রী মশাই? বেতন যেমন তার তো তেমন লাইফস্টাইল লিড করা উচিত। জামশেদ নাক ফুলিয়ে বললেন, নিজের বাবাকে এসব উদ্ভট সম্বন্ধ কেন করো? বাবা রাখলে কি জিভ পচে যাবে? তীব্র খুব আশ্চর্য মনে চাইল। কেন, শুনতে ভালো লাগছে না? আমি তো ভেবেছিলাম বাবার থেকে এই শব্দটা আপনার বেশি ভালো লাগবে। তোমাকে এত বেশি ভাবতে কেউ বলেনি। যাকে, কোথায় উঠেছো ওখানে? নিশ্চয়ই ভাড়া বাড়িতে। তীব্র কাঁদ উচালো। তো আর কোথায় উঠব? আপনি কি আমার জন্য প্রাসাদ বানিয়ে রেখেছেন? লুৎফা বললেন, তোর তো তাহলে খুব কষ্ট হয়ে যাচ্ছে রে বাবা। ভাড়া বাড়িতে তো একদমই থাকার অভ্যেস নেই। কি করছিস না করছিস কিছু তো জানাশো না। হ্যাঁ রে, আমি একদিন যাই, গিয়ে সব গুছিয়ে দিয়ে আসি। ও বলল, দরকার নেই। এতদিন মুখের সামনে সব তুলে দিয়েছো তো, অভ্যাস খারাপ হয়ে যাচ্ছিল। তবে আমার খুব একটা কষ্ট হচ্ছে তাও না। আই এম এনজয়িং দিস লাইফ মা। লুৎফা ব্যর্থ চোখে চাইলেন। নিজে রান্না করে খায় যখন, বাজারটাও নিশ্চয় একা একাই করে। আহারে সোনার টুকরা ছেলেটাকে এক গ্লাস জল অব্দি ঢেলে খেতে দেননি তিনি, আর সে কিনা হাত পুড়িয়ে খাবার বানায়। জামশেদ বললেন, আমি তো এটাই বুঝলাম না, তোমার গাজীপুর গিয়ে টিচারগিরি করাতে হবে কেন? ঢাকায় কি কোনো কলেজ ভার্সিটি নেই? সেখানে পড়াও, আমি নয় ব্যবস্থা করে দিব। তীব্র নিস্পৃহ। লাগবে না। কেন লাগবে না? ওইরকম একটা মসফল ঠিকঠাক কিছু পাওয়া যায় নাকি না সন্দেহ। বাসা বাড়িতেও পুরো অমেলো, কিভাবে এই পরিবেশে থাকবে তুমি? তীব্র দায়সারা জানালো। আমি ম্যানেজ করে নিচ্ছি। জামশেদ ভ্রু চালেন, সন্ধিহান কণ্ঠে বললেন, ম্যানেজ? বাহ, তুমি আবার কবে থেকে এসব ম্যানেজ ফ্যানেজ করা শিখলে? আচ্ছা সত্যি করে বলো তো, কি ঘটছিল ওইখানে বসে? এমন কি পেলে যে তুমি কোথাও মুখ তুলে তাকাতেই চাইছো না? তীব্র রহস্য হেসে বলল। মধু, জামশেদ চেতে বললেন, ইয়ার কি করছো আমার সাথে? ম্যানার্সলেস ছেলে কোথাকার। বাপকে কিভাবে সম্মান দিতে হয় শেখনি? ও মাথা নাড়ল, দুপাশে মুখের উপর বলল, কিভাবে শিখবো বলুন? ম্যানার্স কি জিনিস আমার বাপ আমাকে কোনোদিন শেখালোই না। জামশেদ হা করলেন উত্তর দিতে। মাঝপথে নম্র কণ্ঠে থামিয়ে দিলেন লুৎফা। আচ্ছা আচ্ছা, শুনুন না, ছেলেটা এতদিন পর বাড়ি ফিরলো, আজকে অন্তত এসব তর্কাতর্কি ছেড়ে দিন। ভদ্রলোক দমলেন, শ্বাস ফেললেন, ঠোঁট ফুলিয়ে বললেন, এক গ্লাস পানি দাও, আইস দিও। ঘাড় নেড়ে চলে গেলেন তিনি। তীব্র হাত উল্টে ঘড়ি দেখে 8:30। এখন না বেরোলে পৌঁছাতে অনেকটা দেরি হবে। চটপট উঠল। ব্যস্ত ভঙ্গি দেখে জামশেদ সুধান, কোথায় যাচ্ছ? ফিরছি, সে কি, এলে তো বিকেলেই। পরে আবার আসবো। তীব্র পা বাড়াতে নিলে জামশেদ মুখ ছোটালেন। ভাবছিলাম ওইখানে তোমার একটা ফ্ল্যাট দেখে দিই। এভাবে অন্যের বাড়িতে থাকবে, বিষয়টা ভালো দেখাচ্ছে না। ও ফিরে চাইল, সন্দেহী কণ্ঠে বলল,
আজকে মনে হচ্ছে আমার প্রতি একটু বেশি চিন্তা হচ্ছে আপনার। জামশেদ অপ্রতিভ হন, থেমে থেমে বললেন, কি আশ্চর্য, তুমি আমার ছেলে, তোমাকে নিয়ে চিন্তা করা অন্যায়? তীব্র বক্ষপটে হাত গুজে দাঁড়ালো, ভনিতাহীন শুধালো, আপনি কি আমার ঘাড়ে গোছানোর জন্য কোনো কাজ পেতে রেখেছেন? প্রচন্ড হোঁচট খেলেন জামশেদ। ছেলের লাজবাব বুদ্ধি দেখে চোখ দুটো না চাইতেও মার্বেল হয়ে এলো। বাবার সেই হতচেতন চেহারা দেখে হাসি পায় তীব্রর ভ্রু নাচিয়ে বলে, ঠিক জায়গায় ঢিল পড়েছে তাই না? জামশেদের মনে হলো ছেলে বুঝে যখন গিয়েছে আর রাগ ঢাকের দরকার নেই, এখন হোক পরে, কথা তো তুলতেই হতো। এই সময় বাড়িতে ওনার থেকে যাওয়ার অন্যতম কারণটা তো আর বিফল করা যায় না। জবাবে স্বরে হাল অনুচ্চ হলো, আসলে আজিমপুরের দিকে কয়েক একর জমি দেখছিলাম, এত দারুণ জায়গা, নিজে দেখলেই বুঝতে। মানুষের আনাগোনাও বেশ। শতাংশের দাম 10 লাখ টাকা বলেছি আমি। মালিক যে একবারে রাজি হচ্ছিল, হুট করে কাল ফোন করে ওই দামে জমি না দিয়ে দেবে, প্রতি শতাংশে তাকে 12 লাখ করে দিতে হবে। তীব্র গায়েই মাখল না, নিরুৎসাহিত বলল, তো দিয়ে দিন, টাকা পয়সা তো কম নেই আপনার, এত কিপটেমো করে কি হবে? জামশেদ রেগেমেগে বললেন, তুমি কিন্তু বেশি বেশি বলছো। ওইখানে কিপটামির ব্যাপার হলো, একেবারে আমার সঙ্গে বেয়াদবি করছো। ও আচ্ছা, তাহলে আর কি, লোক পাঠিয়ে কয়েক ঘা দিন পিঠে, সোজা হয়ে যাবে। জামশেদ বিরক্ত হয়ে বললেন, উফ, তাহলে কি আর তোমাকে বলতাম আমি? ও আমাকে থ্রেট করছে, কিছু করলেও প্রেস মিডিয়া রেখে সব জানিয়ে দিবে। তীব্র থুতনি চুলকে বলল, তো আমাকে কি করতে বলছেন? কি করবে সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানো। এমন কিছু করো যাতে সুরসুর করে 10 লাখের জমি বেচে দেয়, আর খবরটা পাসকানো হয়। লুৎফায়ের মাঝে পানি নিয়ে এলেন, ওনাকে দেখেই থেমে গেলেন জামশেদ। গ্লাস ধরতে ধরতে বললেন, 1 গ্লাস পানি আনতে তোমার এত সময় লাগে? আইসবার এত শক্ত হয়েছিল, ছুটাতে পারছিলাম না। আচ্ছা যাও এখন, ওর সাথে আমার কিছু কথা আছে। উনি যেতে নিলে তীব্র আটকে দেয়, বলে, যেতে হবে না, যা বলার আমি মায়ের সামনেই বলছি। জামশেদ প্রতাপী মুখটায় ঘাবড়ে যাওয়ার চিহ্ন। তিনি যে নিজের কাজে ছেলের মাস্তানিকে মাঝে মধ্যে কাজে লাগান, এসব কাকপক্ষীও জানতে দিতে চান না। বলতে গেলেন, তার আবার কি দরকার? তীব্র হাত উচালো, আমাকে বলতে দিন। থমকালেন ভদ্রলোক ও বলল, আপনি কাজের কথা বললেন, আমি শুনলাম, কিন্তু এরকম কিছু করতে পারবো না, এটাই হচ্ছে একমাত্র উত্তর। জামশেদ উত্তেজিত হয়ে বললেন, করবে না? করবে না মানে কি? বাংলাতেই তো বললাম, বুঝতে এত অসুবিধা হওয়ার কি আছে? আমি এখন আর এসব গুন্ডামিতে নেই। আই হ্যাভ বিকেম পোলাইট নাও। আপনি অন্য লোক খুঁজে নিন। ঘরে যেন বাজ পড়ল। মেঝের সাথে দুজন প্রৌঢ় মানুষের মাথা চৌচির হলো অচিরে। বাকরুদ্ধ জামশেদ গোল চোখে স্ত্রীর দিকে চাইলেন, তার দৃষ্টিও সমান বিহ্বলিত। কেবল ঠোঁট নাড়লেন কথা বলায়। তুই আর গুন্ডামিতে নেই বিট্টু, ভদ্র হয়ে গেছিস। এসব কি আমি সত্যি শুনছি? তীব্র ললাহাট কুচকে থাকে। এটা এমন কি কথা যে শুনে সেই নড়তে ভুলে যায়? আশ্চর্য, দুনিয়ার সেই একমাত্র মানুষ যে কিনা ভদ্র শব্দটা উচ্চারণ করলেও বিপদ। বলল থমথমে গলায়, মিথ্যা শোনার কি আছে? আমাকে দেখেছো না? আমাকে দেখছো না কত সভ্য পোশাক পরেছি? আর মন্ত্রী মশাই আজ আমাকে বলছে মাস্তানি করে ওনাকে জমি এনে দিতে, অথচ যখন সত্যি মাস্তানি করতাম দিনরাত তো এসির হাওয়া খাওয়ার খোটা দিয়ে বেড়াতেন। পরপরই বকর হাসে ছেলেটা, দুপাশে মাথা নেড়ে বলে, আচ্ছা, সত্যি দেশের সরকারের যে কি হাল, এরা যে জনগণের কাছে কোথায় কখন কি চাইবে নিজেরাই জানে না। জামশেদ তখনও হতবুদ্ধি। তীব্র বলেই গেল, আমি এখন থেকে এসব মাস্তানি টাস্তানি করব না, মিরাজরাও করবে না। বাড্ডায় আমার কোনো আড্ডার আসর নেই। বিট্টু মাস্তানের থেকে লেকচারার তীব্র রেজা তালুকদার সাউন্ডস কোয়াইট গুড আই থিঙ্ক। বাবা হিসেবে জামশেদের খুশি হওয়া উচিত। যেমন খুশিতে কেঁদে ফেললেন লুৎফা, আঁচলে মুড়িয়ে আনলেন চোখের কাছে। কিন্তু উনি চূড়ান্ত হতে পারলেন না দৃঢ় ভূতের তোপে। এমন কান ঝাঁঝানো সত্যবান কারো সহ্য হয়? যে ছেলে দুদিন আগেও বলল মানুষকে ভয় পেতে দেখলে তার ভালো লাগে, সে আজ সাউন্ডস গুড নিয়ে ভাবছে। লুৎফার আওয়াজে ঘোর ভাঙল ওনার। ভদ্রমহিলা ছেলের গায়ে মাথায় হাত বোলাচ্ছেন, কণ্ঠ জুড়ে উপচে পড়ছে তুষ্টি। আল্লাহ এতদিনে আমার মনের কথা শুনেছে। তাহলে তুই সব ছেড়ে দিয়েছিস বিট্টু। আমি যে কতটা খুশি হয়েছি। আমি আজকেই এতিম মিসকিন বাড়িতে ডেকে খাওয়াবো। তীব্র বাবার বিস্ময়ে মায়ের কান্না কিছুতে মন দিল না। আবার ঘড়ি দেখলো, বলল, আমি এখন আসি মা, কাল কলেজ আছে। আজ থেকে গেলে মিস হবে।
লুৎফা আটকালেন না, প্রসন্নতায় চোখ ভর্তি পারাবার নিয়ে বললেন, আচ্ছা বাবা, কিছু খাবার বাটি ভরে দিয়ে দেবো সাথে? ফ্রিজে রেখে রেখে খেলে 2 দিন যাবে। তীব্র মানা করল না, মাথা দোলালো। ফুলিকে ডাকলেন লুৎফা। মেয়েটা ছুটে এলে নির্দেশ দিলেন কাজের। মস্তক ঝাঁকিয়ে ফের ছুটে যায় সে। উনি বললেন, আবার কবে আসবি বিট্টু? তীব্র মায়ের গাল ছুল, অমসৃণ কণ্ঠস্বরে নম্রতা আনলো। প্রত্যেক মাসের শুরুতে এসে দেখা করে যাব, হবে? লুৎফা মাথা কাত করলেন। তীব্র মৃদু হাসল। অঞ্জলি পুটে রাখা মায়ের চাহনিতে মায়া মমতা, সাথে বিস্ময়ের হাতছানিতে মাখা এক আকাশ মুগ্ধতা। ছেলেটা যে সঠিক পথে ফিরেছে এখনো বিশ্বাসই কুলাচ্ছে না। পাশে দাঁড়ানো জামশেদ তখন স্তম্ভিত। তীব্র আর চোখে একবার চেয়ে পাশ কাটিয়ে চলে গেল। ওনার নড়চড় নেই তখনও। লুৎফা যখন শিশুর মতো হইচই করে বললেন, আপনি ভাবতে পারছেন বিট্টুর বাবা, আমাদের ছেলের এতদিনের সুবুদ্ধি হয়েছে। ও সব ছেড়ে শিক্ষকতা করতে চাইছে। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ। আমার সব মানত আস্তে আস্তে পূরণ করব এবার। জামশেদের হুঁহা এলো না, বরং বিশদ ভাবনায় পড়ে গিয়েছেন তিনি। ছেলেটার লক্ষণ সুবিধার লাগেনি। এত বছর ধরে মোড়ের মাথায় যে দাপট চালালো, কমাসে এমনি ছেড়ে দিচ্ছে, তাও এই সস্তা চাকরি করার জন্যে। সবকিছু কেমন রহস্য রহস্য লাগছে। এবার একবার নিজেকেই মাঠে নামতে হচ্ছে। তো সকালবেলা, পলাশের আজ ছুটির দিন, কিন্তু তাও বেলা করে ঘুমানোর অভ্যাসন নেই। এমনিতেও প্রতিদিন ভোর ভোর ছাদে গিয়ে টুকিটাকি ব্যায়াম করে পলাশ। আজকেও তেমনই কাক ভরে উঠল। কাঁধে তোয়ালে আর বোতল ভরা জল নিয়ে চলে গেল ছাদে। যাওয়ার আগে মিথিলাকেও জোর করে তুলে দিয়ে গিয়েছে। আরামের ঘুম ভাঙাতে মেয়েটার বিরক্তির শেষ নেই। তার উপর হুকুম পড়েছে নাস্তা বানানোর। এখন এই ঘুম কাতুরে চোখে আঙ্গুলে চটকে চটকে আটা মাখাতে হবে। ভাবলেই মিথিলার শরীর গুলিয়ে আসছে। তাও রাবিহীন কাজে লেগে গেল সে। জলে বাস করে কুমিরের সাথে তো আর লড়াই করা যায় না। কানাডায় মিথিলার 14 গোষ্ঠীর কেউ থাকে না। এমন একা এক দেশে কি আর গলার জোরে জেতা যায়? মিথিলা রুটি বেলতে বেলতে আজও বিড়বিড় করে। পলাশের জ্ঞাতি গোষ্ঠী গালাগালিতে উড়িয়ে দেয়। কখনো দোষারোপ করে নিজেকে, নিজের কপালকে। ভেবেছিল হবে রাজরানী, অথচ বানিয়ে দিল চাকরানি। দূর। পলাশ ছাদে যাওয়ার সময় সদর দরজা ভিজিয়ে রেখেছিল। খোলা দৌড় হতে আরামসে ঘরে ঢুকলো জেনি। এদিক ওদিক চেয়ে ডাক ছুড়ল, পলাশ, হোয়ার আর ইউ? মিথিলার ধ্যান ভাঙে, চকিতে ফিরে চায়। ত্রস্ত পায়ে ছুটে আসে রান্নাঘর হতে। জেনির উৎপাত একদিন ছিল না, কোথাও একটা গিয়েছিল ঘুরতে, এখন আবার এসেছে। মিথিলা চেঁচিয়ে ওঠে, এই এই শাকচুন্নি, তুই আবার এসেছিস আমার স্বামীর সাথে ঢলাঢলি করতে? জেনি বুঝলো না, ইংরেজিতে বলল, কি বলছো? মিথিলা কটমটিয়ে বলল, আহারে আমার ইংরেজের বাচ্চা রে, বাঙালি ছেলের বুকে সাবানের মতো লেপতে থাকে আর এখন বাংলা বুঝে না। সাত সকালে এই পোড়া মুখ নিয়ে হাজির হয়েছিস কেন? জেনির কপালে ভাঁজ পড়ে। মেয়ে হিসেবে সে যথেষ্ট শান্ত মিশুকে, কিন্তু এই মেয়েটা তাকে দেখলেই তেলে বেগুনে চলে যায় একদম। কি যে বলে রেগে মেগে, কিচ্ছু বোঝেও না। জেনি তর্কে গেল না, এইসব তার ধাতে নেই। প্রসঙ্গ এড়িয়ে বলল, পলাশ কোথায়? মিথিলার কাটকাট জবাব, জাহান নামে, তোর তাতে কি? অন্যের বরের খোঁজ না করে নিজে বিয়ে করে নে। আমার বরটার ধারে কাছে ঘেসলে কিন্তু এই খুন্তি দিয়ে মেয়েদের চ্যাপটা বানিয়ে ফেলবো। এক হাত কোমরে রেখে আরেক হাতের খুন্তিটা তুলে দেখালো মিথিলা। জেনি হতবাক হয়ে বলল, তুমি কি আমাকে পেটানোর কথা বলছো? এতক্ষণে ঘটে ঢুকেছে তাহলে? এই তুই যা তো সামনে থেকে, সকাল সকাল মেজাজ গরম করিস না। পলাশটা এখন জিম করছে, এলেই তো আবার রঙ্গ তামাশা শুরু করবি। আমি মেরে দেওয়ার আগে বিদেই হয় এখান থেকে। সমস্ত বাংলার মধ্যে জিম শব্দটা স্পষ্ট বুঝলো জেনি। সচেতন চিত্তে মনে পড়ল, আজ তো অফ ডে, পলাশ এখন ছাদে থাকার কথাও দাঁড়ায় না, দ্রুত বেরিয়ে যায়। মিথিলা নিশ্চিন্ত হলো, হাত ছেড়ে ভাবলো যাক চলে গেছে। রান্নাঘরে আসতে নেবে হুট করে দাঁড়িয়ে পড়লো। আবার পলাশ ছাদে, শাকচুন্নিটা সেখানে যায়নি তো? পলাশের গায়ে একটা সফেদ স্যান্ডো গেঞ্জি, স্বাস্থ্য ভালো, উচ্চতায় বেশ লম্বা বলে পুরুষ হিসেবে চোখে লাগে। ডাম্বেল ওঠা নামা করায় পরনের ট্রাউজার নেমে এসেছে কিছুটা। ঘামে প্রশস্ত পিঠ চটচটে, বৃষ্টির ফোঁটার মতো গেঁথে থাকা নীর সকালের কোমল আলোয় হীরার মতো লাগছে। জেনি পেছনে দাঁড়িয়ে থাকে, চোখের চাহনিতে পরিষ্কার মোহ। পলাশ ডাম্বেল পায়ের কাছে রাখলো, হাত ছোড়াছুড়ি করে ব্যায়াম সারার মাঝে আচমকা দৌড়ে এসে পিঠ জাপটে ধরল জেনি। ছেলেটা চমকায়, থেমে যায়। মিথিলাও হন্তদন্ত পায়ে এসে দাঁড়িয়েছে তখনই। এই দৃশ্যে রাগে কেঁপে উঠল শরীর। পলাশ জেনির দিকে ফিরে চাইল, ঠোঁট ভরে হেসে কিছু বলতে যাবে, এক ছুটে এসে জেনির গায়ে থাবা বসায় মিথিলা। জ্যান্ত গাছের শরীর হতে ছাল ছাড়ানোর মতো টেনে নিল যেন। ওরা হকচকায়, তাজ্জব হয়। মিথিলার পায়ের রক্ত কোপে মাথায় উঠেছে, খুইয়ে বসেছে হিতাহিত জ্ঞান। গায়ের সর্বস্ব জোর দিয়ে এক ধাক্কা দিল জেনিকে। মেয়েটা আগের টানাটানিতেই ধাতস্থ হতে পারেনি, পরপর ধাক্কার তোপে ছিটকে পড়ে গেল।
উড়ু সমান গোলাপের গাছটার উপর মুখ থুবড়ে পড়ল একেবারে। নরম সাদা চামড়া কাটায় লেগে ছিঁড়ে যায়, বেরিয়ে আসে রক্ত। ব্যথায় আর্তনাদ করে ওঠে সজোরে। স্তব্ধ পলাশ খেপে গেল, নিরুষ্টতায় ক্রুদ্ধ অন্ধকার নামলো চোখে। বাক্যবাহীন সপাটে এক চর বসিয়ে দিল মিথিলার টসটসে গালে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।